উত্তর ভারত ট্যুর 2026 এই পর্বে আমরা এখন চলে এসেছি উত্তরপ্রদেশের বিখ্যাত আগ্রা রেড ফোর্ট বা লাল কেল্লার সামনে। এই লাল কেল্লা প্রথম নাম ছিল বাদল কেল্লা, পরবর্তীকালে এই নাম পাল্টে নাম করা হয় রেড ফোর্ট বা লাল কেল্লা। আমরা এখন চলে এসেছি আগ্রা লাল কেল্লার সামনে। এই যে রেড রঙের ছোট্ট ঘর দুটি দেখলেন, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। 50 টাকা জনপ্রতি টিকিট। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই লাল কেল্লা খোলা থাকে। আমরা এখন টিকিট কেটে এই রেড ফোর্টে প্রবেশ করতে চলেছি। এই বাদল কেল্লা পানিপথের যুদ্ধে সম্রাট বাবর জয় করেন। পরবর্তীকালে এই কেল্লার নির্মাণ কার্য করে এই কেল্লাকে সম্প্রসারিত করেন তার ছেলে হুমায়ুন এবং তার ছেলে সম্রাট আকবর। এরপর সম্রাট শাহজাহান এই রেড কেল্লার শাসন ব্যবস্থা চালিয়ে যান। আমি এখন দাঁড়িয়ে আছি সেই রেড ফোর্টের সামনে। আমাকে দেখলেন, আমি শ্যাম সুন্দর। এই কেল্লা থেকেই তাদের শাসন ব্যবস্থা তারা এগিয়ে নিয়ে যান। এই কেল্লার পেছনে দিয়ে বয়ে চলেছে কলকাল বেগে যমুনা নদী। কেল্লাতে প্রবেশের মুখে রয়েছে বুলন্দ দরজা, আর চারিদিকে রয়েছে 30 থেকে 35 ফুট চওড়া গভীর খাল। যে খাল জলে পূর্ণ থাকতো এবং সেই জলে হিংস্র কুমির রেখে দেয়া হতো যাতে শত্রুপক্ষ হঠাৎ করে আক্রমণ করতে না পারে কেল্লাকে। তার জন্য এই সুরক্ষা ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষার বাইরে ছিল অরণ্য এবং হিংস্র বাঘ ওই জাতীয় পশুদের বিচরণ ভূমি। সবই ছিল কেল্লার সুরক্ষার জন্য। আপনারা দেখছেন আমরা এখন দাঁড়িয়ে আছি রেড ফোর্টের সামনে। আর এই দেখুন কত চওড়া পরীক্ষা, যেটা জলে পূর্ণ করে রাখা হতো। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। আপনাদের আজ কেল্লার বাইরেটা এবং কেল্লার ভেতরটা ঘুরিয়ে দেখাবো। আমাদের টিকিট নেওয়া হয়ে গিয়েছে এবং আমরা ধীরে ধীরে কেল্লার দিকে এগোচ্ছি। মূল যে বুলন্দ দরজা গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। পর্যটকদের ধীরে ধীরে সংখ্যাটা বাড়ছে। আমরাও ধীরে ধীরে এগিয়ে চলেছি এই রেড ফোর্ট বা লাল কেল্লার দিকে। যা হোক, টিকিট চেকিং পর্ব সব সেরে আমরা এখন ধীরে ধীরে কেল্লার মধ্যে প্রবেশ করেছি। মেন যে বুলন্দ দরজা থেকে ভেতরে প্রবেশের মুখে আপনারা দেখছেন চারিদিকে ছোট্ট ছোট সুন্দর সুন্দর নারকেল গাছ লাগানো হয়েছে, যা কেল্লার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। 450-500 বছরের পুরনো এই কেল্লাকে দেখে মনে হয় যেন 50-60 বছর আগে নির্মাণ করা হয়েছে। এর যে সৌন্দর্য, এর যে গ্ল্যামারাস এখনো অক্ষত রয়েছে। সত্যি দেখবার মতো। এখনো এর যে রং, সেই রং কোথাও এতটুকু হেরফের নেই। এত সুন্দরভাবে একে সংরক্ষণ করে রাখা হয়। এখন আমরা কেল্লার মধ্যে প্রবেশ করে আপনাদের কেল্লার ভেতরটা ঘুরিয়ে দেখাবো। এই যে রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চলেছি কেল্লার ভেতর দিকে, দেখুন দুদিকে যে উঁচু প্রাচীর দেখছেন, এই প্রাচীর ও ছিল সুরক্ষার কথা ভেবে নির্মাণ করা হয়েছিল। কারণ এই প্রাচীরের উপরে বড় বড় পাথর রেখে দেওয়া হতো। যদি শত্রুপক্ষ হঠাৎ করে আক্রমণ করে তাহলে উপর থেকে সেই শত্রুপক্ষ বা সৈন্যদের উপরে পাথর ফেলে দেওয়া হতো। তাছাড়া রাখা হতো গরম তেল, যে গরম তেল শত্রুদের উপর থেকে ঢেলে দেওয়া হতো। এই সকল ব্যবস্থাই ছিল কেল্লা সুরক্ষার কথা ভেবে। কেল্লা প্রবেশের মুখে ওই যে দেখলেন বড় উঁচু গাজনি দরজা, আর এই গাজনি দরজা দিয়ে আমরা কেল্লার মধ্যে প্রবেশ করছি। এই রেড ফোর্টের ভেতরে পুরোটাই আর্মিদের দখলে, মাত্র 20% জনসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। আপনারা দেখছেন আগ্রার লাল কেল্লা। ভেতরে প্রবেশ করে ডান দিকে যে লম্বা বিল্ডিংটা দেখছেন, ওটা হলো হুমায়ুন মহল। রাজস্থানের লাল বেলে পাথর দ্বারা এই সমস্ত বিল্ডিং নির্মাণ কার্য করা হয়। এখানে আমরা আস্তে আস্তে আরও ভেতরে প্রবেশ করব। এই যে সামনে দেখছেন বিরাট বড় যে প্রশস্ত জায়গাটা, সুন্দর পাতাবাহারি গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর সামনে যে হোয়াইট রঙের ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এই
বিল্ডিংটাই হলো দেওয়ানি খাস। এখানে গরমকালে সভাসদগণকে নিয়ে বাদশাহ বসতেন রাজকার্য পরিচালনা করবার জন্য। প্রজাদের অভাব অভিযোগের কথা তিনি এখানে বসেই শুনতেন এবং সংসদ ভবনের কাজ পরিচালনা করতেন। বর্তমানে আমাদের যেমন পার্লামেন্ট, এটি ছিল সেই রকমই। তখন এর নাম ছিল দেওয়ানি খাস। এর পিলারগুলো এমন সুন্দরভাবে সাজানো যাতে প্রজারা যে যেখানেই বসুক না কেন সকলে বাদশাকে যেন দেখতে পেত। বাদশাহ এর ভেতরে বসতেন একটি পাথরের বেদি, তার উপর সিংহাসনে, আর তার উপরে বসেই তিনি রাজকার্য, প্রজাদের অভাব অভিযোগ সব কিছু তিনি শুনতেন এবং সেই মতো তিনি বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। আর এই বিল্ডিংয়ের যেখানে বাদশাহ বসতেন তার উপরে অনেকগুলো ঘুলঘুলি রয়েছে, যেখানে বেগমরা বসতেন। তারা পাথরের ওই ঝালিকা দিয়ে তারা সংসদ ভবনে কার্যক্রম দেখতেন। দেখুন পিলারগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে, অর্থাৎ যে যেখানেই থাকুক না কেন যাতে বাদশাকে দেখতে পায়, সেইভাবেই এগুলো নির্মাণ কার্য করা হয়। এই দেওয়ানি খাস মহলে রয়েছে বাদশাহ বসবার একটি ওই ঘেরাও করা জায়গাটা দেখছেন, এই যে পাথরের সাদা, এর উপরে এই বেদিটার উপরেই সিংহাসনে উপর বাদশাহ বসে সংসদ ভবনের কার্যক্রম পরিচালনা করতেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আগ্রা লাল কেল্লার ভেতরে দেওয়ানি খাস মহলে, আর সেই সঙ্গে আপনারা শ্রবণ করছেন এই রেড ফোর্টের কিছু জানা অজানা নানান কথা। আর সামনে যে জায়গাটা দেখছেন একে বলে আঙুরি বাগ। এই মেরুন সবুজ রঙের আঙুর ফল এখানে চাষ করা হতো। আঙুর ফল থেকে সুরা তৈরি করা হতো। আর সেই দূরে দেখছেন পালকির মতো ওই যে দুটো উঁচু বিল্ডিং, ওই শাহজাহানের প্রিয় কন্যা দ্বয় জাহানারা ও রসনারা থাকবার মহল, যার উপরটা সোনার পাত দিয়ে মরা ছিল। পরবর্তীকালে ব্রিটিশরা শাসনকালে তারা ওই সোনার পাতগুলো তুলে নিয়ে যায় ব্রিটেনে। পরবর্তীকালে ওই সকল জায়গায় সোনার শুধু রং করাই রয়েছে। যাই হোক, আপনারা দেখছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আঙুরি বাগ। দেখুন প্রশস্ত যে জায়গাটা মেরুন আর সবুজ রঙের দেখছেন, এই সেই আঙুর ফলের ক্ষেত। এবার আমরা এই ভেতরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এর মধ্যে এই রয়েছে প্রশস্ত জায়গায় অনেকগুলো মহল, যার মধ্যে রয়েছে খাস মহল, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মিনা মসজিদ, নাগিনা মসজিদ, শাহজাহানের শয়নকক্ষ। চলুন ধীরে ধীরে আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। এই যে শাহজাহানের শয়নকক্ষ, শাহজাহান যখন বন্দি দশায় ছিলেন তখন জীবনের শেষ দিনগুলো তিনি এখানে বসেই এই মহল থেকে তিনি ওই তার প্রিয় পত্নী মমতাজের উদ্দেশ্যে নির্মাণ করা যে তাজমহল তিনি দর্শন করতেন। পরবর্তীকালে 1666 খ্রিস্টাব্দে শাহজাহানের মৃত্যুর পর তার প্রিয় কন্যা জাহানারা তাকে ওই মমতাজ বেগমের সমাধির পাশেই শাহজাহানকেও সমাধিস্থ করে রাখেন। আপনারা এখন দর্শন করছেন আগ্রা রেড ফোর্ট বা লাল কেল্লা এবং শ্রবণ করছেন কিছু জানা অজানা নানান মুঘল সাম্রাজ্যের কথা। আমি শ্যাম সুন্দর আপনাদেরকে এতক্ষণ ধরে ঘুরিয়ে দেখালাম আগ্রা রেড ফোর্ট ইনসাইডটা। আগ্রার এই রেড ফোর্ট থেকে ওই দূরের তাজমহল একদম পরিষ্কার দেখা যায়, যদি আবহাওয়া বা ওয়েদারটা পরিষ্কার থাকে। এখান থেকে শাহজাহান তিনি তাজমহল দর্শন করতেন। বলা হয় এই রেড ফোর্টের নিচে থেকে, মাটির তলা থেকে আগ্রার তাজমহল পর্যন্ত গুপ্ত সুড়ঙ্গ পথ ছিল, যে পথে তাজমহলে পৌঁছে যাওয়া যেত। 95 একর জমির উপর এই 3 কিলোমিটার বিস্তৃত যে কেল্লা, এর চারিদিকে দেখুন কত চওড়া, 30-35 ফুট এই যে চওড়া গভীর পরিখা। সেই পরিখা ছিল জলে পরিপূর্ণ এবং তাতে কুমির ছেড়ে রাখা হতো। আর তার পাশে যে ঘন বন জঙ্গল দেখছেন, এখানে ব্যাঘ্র, চিতা, বাঘ ছেড়ে রাখা হতো, যাতে হঠাৎ করে কোনো শত্রুপক্ষ যদি আক্রমণ না করতে পারে, অর্থাৎ আক্রমণকে প্রতিহত করবার জন্য এই সকল ব্যবস্থা ছিল। মূলত আপনাদের আগেই জানিয়েছি এই সকল ব্যবস্থা
ব্যবস্থা করে রাখা হতো মূলত কেল্লার সুরক্ষার কথা মাথায় রেখে। এই যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছেন সাদা মার্বেল পাথরের, এটি হলো দেওয়ানি আম। আর পাশে দুটো যে দেখছেন পালকির মতো, এটি হলো শাহজাহানের দুটি কন্যা জাহানারা ও রসনারা, এই দুটি কন্যার দুটি মহল। এই দুটি মহলের উপরে সোনার পাত দিয়ে মোড়া ছিল। পরবর্তীকালে ব্রিটিশরা সেই সোনার পাতগুলো তুলে নিয়ে যায় ইংল্যান্ডে, এবং এখন সেই বহুমূল্য সোনা পাতের জায়গায় সোনার রং করা রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জাহানারা ভবনের সামনে, আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আগ্রা পোর্টের ভেতরটা। আর ডান দিকের যে বিল্ডিংটা সেটি শাহজাহানের শয়নকক্ষ, যেখান থেকে শাহজাহান ওই দূরের তাজমহলকে তিনি বন্দিদশা থাকাকালীন দর্শন করতেন। আর এই জায়গাটা জলের ফোয়ারা, এখানটায় গোলাপের জল রাখা হতো এবং চারিদিকে গান বাজনা আসর বসতো, মজলিসে গান বাজনা হতো, তখন এই গোলাপ জল ছিটিয়ে দেওয়া হতো। আমার পেছনের এই জায়গাটাকে দেখছেন, এই যে মেরুন সবুজ কালারের যে বিস্তীর্ণ জায়গাটা, এটিকে বলা হতো আঙুরি বাগ। এখানে আঙুর ফলের চাষ করা হতো। বাদশাহ যখন গান বাজনায় বসতেন মজলিসে, তখন এখান থেকে এই আঙুর ফল দিয়ে সুরা তৈরি হতো এবং সেই সুরা পান করতেন বাদশাহ। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রেড ফোর্টের ভেতরে আঙুরি বাগের সামনে। আমরা এখন ঘুরে দেখছি আগ্রা লাল কেল্লার ভেতরটা এবং জানছি মুঘল সাম্রাজ্যের কিছু জানা অজানা নানান কথা। এই গান বাজনার মজলিসের স্থান, এখানে গান বাজনা হতো, কিন্তু এখন জল নেই অবশ্য, তখন জলে পূর্ণ ছিল এবং গোলাপ জল পুষ্প জায়গাটা ভরা থাকতো। এবার আমরা আরেকটু ভেতর দিকে প্রবেশ করছি। যে পালকির মতো আপনারা যে বিল্ডিং দেখছেন বাদিকে দুখানা পাশাপাশি, এটি জাহানারা এবং রসনারা, শাহজাহানের দুটি কন্যার জন্য শাহজাহান এই দুটো ভবন নির্মাণ করিয়েছিলেন সোনার পাত দিয়ে মুড়িয়ে। যা হোক, আমরা এখন দর্শন করছি খাস মহল। যে খাস মহলের মধ্যে শাহজাহান তিনি বন্দি দশায় ছিলেন। শাহজাহানের দুটি পুত্র ঔরঙ্গজেব এবং দারা শিকো। শাহজাহান চেয়েছিলেন দারা শিকোকে সিংহাসনে বসাতে, কিন্তু ঔরঙ্গজেব দারা শিকোকে হত্যা করে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং পিতাকে নজরবন্দি করে রাখেন এই মহলের মধ্যে। যে মহলের মধ্যে শেষ জীবনটা শাহজাহান কাটিয়েছিলেন, তার শেষ জীবনটা খুব সুখকর ছিল না। এটাই সেই মহল, এর নাম খাস মহল। এই যে পাথরের ছোট ছোট জালিকা, এখান থেকে তিনি দূরের তাজমহল দর্শন করতেন। সেই জীবনটা শাহজাহানের খুব সুখকর ছিল না। তার প্রিয় পত্নীর উদ্দেশ্যে তিনি রাজস্থানের মাকরানা থেকে হোয়াইট মার্বেল পাথর দ্বারা নির্মাণ করিয়েছিলেন তাজমহল। কারণ রাজস্থানের আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন অধিকাংশ বিল্ডিং ছিল লাল বেলে পাথরের, কিন্তু তার পছন্দ ছিল হোয়াইট মার্বেল। তিনি লাল বেলে পাথর তেমন পছন্দ করতেন না, তাই তিনি হোয়াইট মার্বেল পাথর দ্বারা তাজমহল নির্মাণ করিয়েছিলেন। এবং এই যে খাস মহল দেখছেন, রোশনারা জাহানারা তার কন্যাদের জন্য যে বিল্ডিংগুলো, এই সকল যে হোয়াইট মার্বেলের যে কারুকার্য আর বিল্ডিং বা ভবনগুলো দেখছেন, এটা পরবর্তীকালে শাহজাহান ওই লাল বেলে পাথর সরিয়ে তিনি হোয়াইট মার্বেল দ্বারা নির্মাণ করিয়েছিলেন। তার প্রিয় পছন্দের মার্বেল পাথরই ছিল হোয়াইট মার্বেল। আপনারা এখন দর্শন করছেন শাহজাহানের সেই খাস মহল, এবং শাহজাহান এখানে শেষ জীবন পর্যন্ত তিনি বন্দি দশায় এই খাস মহলের মধ্যে তিনি কাটিয়েছিলেন। পরবর্তীকালে তিনি যখন অসুস্থ হয়ে যান, তার কন্যা জাহানারা তা শাহজাহানের অর্থাৎ পিতা সেবা শুশ্রূষা করেন, এবং 1666 খ্রিস্টাব্দে শাহজাহানের মৃত্যুর পর এই যে ফোর্ট থেকে, আগ্রা পোর্ট থেকে সুড়ঙ্গ পথ চলে গিয়েছে তাজমহলের ভেতর পর্যন্ত, তিনি এখান থেকে পিতাকে তাজমহলের ভেতরে নিয়ে গিয়ে মমতাজের পাশে তাকে সমাধিস্থ করেন। এই প্রাসাদের মধ্যে অনেকগুলো কক্ষ এবং ভবন রয়েছে। তার মধ্যে রয়েছে মিনা মসজিদ, নাগিনা মসজিদ, এবং যে নাগিনা মসজিদে বাদশাহ তিনি নামাজ পড়তেন, সেই মসজিদটার নাম হলো নাগিনা মসজিদ।
এছাড়া রয়েছে যোধাবাই মহল। এই যোধাবাই ছিল আকবরের প্রিয় পত্নী। যেহেতু যোধাবাই রাজপুত ঘরানার, সেন দেখবেন এই মহলের মধ্যে পাথরের অপূর্ব সুন্দর কারুকার্য বা আর্কিটেক্ট গুলো সত্যি নজর কাড়ে। এর নির্মাণ কার্য করা হয়েছিল অভূতপূর্ব সাদা হোয়াইট মার্বেল দ্বারা, এবং এই যোধাবাই মহল এই সৌন্দর্য বা ভাস্কর্য আজও পর্যটকদের মনকে আকর্ষিত করে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জাহানারা ভবনের সামনে। আপনারা দেখছেন হোয়াইট মার্বেলের যে বিল্ডিং, জাহানারা ভবন, শাহজাহানের প্রিয় কন্যা। আর এরপর আমরা যাব জাহাঙ্গীর ও আকবর মহল। আর তার সামনে রয়েছে বিরাট একক পাথরের তৈরি বাথটব, যেখানে জাহাঙ্গীর স্নান করতেন। প্রায় 3 টন ওজনের এই বিরাট একটি পাথর কেটেই তৈরি করা হয়েছে সেই বাথটব আমরা দর্শন করব। চলুন তাহলে যাওয়া যাক। আপনাদের জানিয়ে রাখি, 1983 সালে ইউনেস্কো হেরিটেজের অধীনে অন্তর্ভুক্ত করা হয় এই লাল কেল্লা বা আগ্রা ফোর্টকে। এই আমার সামনে ডান দিকের এই যে লম্বা বিল্ডিংটা দেখছেন, এটি হলো জাহাঙ্গীর মহল এবং আকবর মহল। এর সামনে রয়েছে বিরাট এক বাথটব, যেটি একক পাথরের তৈরি। একটি পাথর কেটে এই বাথটব তৈরি করা হয়েছে, এবং বলা হয় যে জাহাঙ্গীর এই বাথটবে স্নান করতেন। আপনার সামনে দেখতে পাচ্ছেন বাথটবটি বিল্ডিং এর সামনেই। এবার আমরা এই পাশ দিয়ে জাহাঙ্গীর মহলের মধ্যে প্রবেশ করব এবং ঘুরে দেখব। চলুন তাহলে মহলের ভেতরে যাওয়া যাক। প্রতি বছর শুধু ভারতবর্ষ থেকে নয়, সমগ্র বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন এই আগ্রা ভ্রমণে। আমরাও সেই একই টানে ছুটে এসেছি সুদূর কলকাতা থেকে। আমি শ্যাম সুন্দর, এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখালাম আগ্রা রেড ফোর্টের ভেতরটা, এবং সেই সঙ্গে শ্রবণ করছি এই আগ্রা রেড ফোর্টের কিছু জানা অজানা নানান কথা। উত্তর ভারতের উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রা ফোর্ট বা আগ্রা লাল দুর্গ, এটি ঐতিহাসিক মুঘল স্থাপত্য। 1565 সালে মুঘল সম্রাট আকবর পুরনো ইটের বদলে, যার আগের নাম ছিল বাদলগড়, এর জায়গায় বেলে লাল পাথর দিয়ে একটি নতুন করে এই কেল্লাটি নির্মাণ করেন। এই পুরনো বাদলগড় নাম পাল্টে নাম রাখা হয় আগ্রা ফোর্ট বা আগ্রার লাল দুর্গ। 1983 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইটের স্বীকৃতি পায়। সম্রাট আকবর এটিকে সামরিক ঘাঁটি ও রাজকীয় বাসভবন হিসেবে লাল বেলে পাথর দ্বারা পুনর্নির্মাণ করেন। আকবরের পর জাহাঙ্গীর এবং পরবর্তীতে সম্রাট শাহজাহান এই দুর্গের ভেতরে বহু সাদা মার্বেলের প্রাসাদ ও সুন্দর ভবন নির্মাণ করেন। শাহজাহান ও তার জীবনের শেষ বছরগুলোতে ঔরঙ্গজেব কর্তৃক এই দুর্গের মুসাম্মান বুজ নামক স্থানে বন্দী ছিলেন, যেখানে থেকে যমুনা নদীর উপর তিনি মমতাজের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত তাজমহল দেখতেন। আপনারা এখন দেখছেন জাহাঙ্গীর বাথটব। এখানে জাহাঙ্গীর স্নান করতেন। এই গোল রঙের বাথটবটি একটি পাথর দ্বারা নির্মাণ করা হয়। পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের পতনের পর দুর্গটি জাট ও মারাঠাদের দখলে চলে আসে, এবং 1803 সালে ব্রিটিশরা এই ঐতিহাসিক দুর্গটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এই আগ্রা ফোর্ট বা আগ্রা দুর্গ যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল দুর্গ। এর ভেতরে জাহাঙ্গীর মহল, খাস মহল, দিয়ানি আম, দিয়ানি খাস, শীষ মহলের মতো সুন্দর মার্বেল পাথরের ইমারত রয়েছে। আগ্রা ফোর্টের ভেতরে ইতিহাস এবং এর চমৎকার শৈলী নির্মাণগুলো দেখলে আপনারও চোখ জুড়িয়ে যাবে। জাহাঙ্গীর মহল রয়েছে এর ভেতরে। আকবর তার পুত্র জাহাঙ্গীরের জন্য লাল বেলে পাথরের এই বড় প্রাসাদটি নির্মাণ করান। দেওয়ানে আম ও দেওয়ানে খাস সাধারণ ও বিশেষ প্রজাতির জন্য সাক্ষাতের জন্য নির্ধারিত এই বিল্ডিংটি নির্মাণ করা হয়, এবং এখানে বসে তিনি প্রজাদের সুখ দুঃখের নানান কথা শুনতেন এবং সেই অনুযায়ী তিনি বিধান দিতেন।
মুসাম্মান ব্রুজ, এটি গোল টাওয়ার, যেখান থেকে যমুনা নদীর ওপারে তাজমহল দেখা যায়। শাহজাহানের জীবনের শেষ বছরগুলো এখানেই তিনি বন্দী ছিলেন। শীষ মহল, রাজ পরিবারের ব্যবহারের জন্য তৈরি চমৎকার আয়নাখচিত স্নানাগার এবং ঘর রয়েছে এর ভেতরে। এবং এর ভেতরে যে হোয়াইট পাথরের যে ছোট ছোট ইমারতগুলো রয়েছে সেটা সত্যি অপূর্ব সুন্দর। এতক্ষণ আমরা ঘুরে দেখলাম আগ্রা ফোর্ট। এবার আমরা ধীরে ধীরে কেল্লার বাইরের দিকে বেরিয়ে যাব। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারত ট্যুরে উত্তরপ্রদেশের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।